ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সেশন অফ এমএস ক্লাসেস। আজকের ক্লাসটি অত্যন্ত মজাদার একটি ক্লাস এবং আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করব যে আপনারা যাই অ্যান্সার করবেন ম্যাক্সিমামটাই ভুল করবেন। যদি আপনারা এর 50% কোশ্চেনও ঠিক করে দেখাতে পারেন তাহলে আমি আপনাদের মনে করব যে আপনারা প্রত্যেকে ইংরেজিতে মাস্টার্স হয়ে গেছেন। ওকে, এবং যে কোনো গ্রামার বই তুলুন, পড়াশোনা করুন এবং নিজেকে যে কোনো উচ্চতায় নিয়ে যান। আর যদি না জানেন তাহলে আমি আপনাদের বলবো আমার এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে দেখুন এবং ডেফিনেটলি যদি আপনারা কমেন্ট করতে বাধ্য হবেন যে রিয়েলি আজকে কিছু শিখতে পারলাম। যদি না করতে পারি তাহলে আমি আর দ্বিতীয়বার এই ধরনের কোনো চ্যালেঞ্জ আপনাদের কাছে নিয়ে আসবো না। ওকে, তো সরাসরি চলে আসা যাক যে আজকের ক্লাসটা কি আছে। আজকের ক্লাসটা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কখন সাবজেক্ট কী ধরনের ভার্বকে নেবে এবং ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন হোক, ইংরেজি লেখা হোক, পড়া হোক বা যে কোনো কিছুর জন্য। ওকে, এবং এই ক্লাসটি কাদের জন্য? ভাই, যে একদম বাচ্চা 1 থেকে পড়ছে বা একদম 100 বছরের বুড়ো, 1 থেকে 100 বছরের মতো, ঠিক আছে, যে কেউ এটা পড়তে পারে, যে কেউ এটা দেখতে পারে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করছি আজকের। লেটস স্টার্ট টুডেজ ক্লাস। শুরু করছি সরাসরি প্রথম প্রশ্ন থেকে। তো আমাদের অনেকেরই মনে হয় যে আমরা বেশ যা জানি ঠিকঠাক জানি এবং এতেই চলে যাবে। তো দেখা যাক যে আমরা কতটুকু জানি। তো প্রথম থেকেই আমরা শুরু করি। প্রথম যে প্রশ্নটি সেটি হলো, মিল্ক অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ফুড অর আর মাই ফেভারিট ফুড। তো আমরা প্রত্যেকে জানি যে কি মিল্ক কথার অর্থ হলো দুধ এবং রাইস কথার অর্থ হলো ভাত। অর্থাৎ দুধ একটি আলাদা নাউন এবং রাইস একটি আলাদা নাউন। অর্থাৎ দুটি নাউন যখন অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হবে তাহলে তাদেরকে আমরা প্লুরাল ধরবো এবং প্লুরাল ধরলে পরে প্লুরালের জন্য আমরা সবসময় ভার্ব নিই কি আর। তাহলে আমাদের হওয়া উচিত মিল্ক অ্যান্ড রাইস আর মাই ফেভারিট ফুড। কিন্তু এটা হচ্ছে অ্যাবসলিউটলি রং। কেন রং আমি আপনাদেরকে বলি। তো আমরা বেশ কিছু এরকম শব্দ পাবো ইংরেজিতে যেগুলোর ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে তাদেরকে দেখতে প্লুরাল মনে হলেও তারা কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার ধরে নেওয়া হয়েছে। এরকম শব্দ কি হতে পারে? যেরকম এখানে মিল্ক অ্যান্ড রাইস, এখানে মিল্ক মানে দুধ এবং রাইস মানে ভাত, দুটি আলাদা নাউন ঠিকই, দুটি আলাদা খাদ্যও বটে, বাট মিল্ক অ্যান্ড রাইস এই দুটোকে সবসময়ের জন্য একসাথে অর্থাৎ দুধ ভাত অর্থাৎ একটি খাদ্যকে বোঝানো হচ্ছে। দুধ আর ভাত বোঝানো হচ্ছে না, মিল্ক অ্যান্ড রাইস মানে দুধ ভাত বোঝানো হচ্ছে। তাহলে দুধ ভাত যখন একটি খাদ্য হয়ে গেল তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে সবসময়ের জন্য সিঙ্গুলার ভার্ব নিতে হবে। আর সিঙ্গুলার ভার্ব অর্থাৎ এক্ষেত্রে কী হবে? ইজ হবে। তাহলে মিল্ক অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ফুড হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আমি আপনাদেরকে বলবো যে এরকম তাহলে কি হতে পারে। কিছু উদাহরণ দেব, সব কিছু একই ক্লাসে আমি আপনাদেরকে দিয়ে দেবো না। টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত হতে পারে। ওকে, মিল্ক অ্যান্ড রাইস হতে পারে। এবং দেখো নিচে আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য সেম কোশ্চেনের যেটা পেরেছি একই রকমের কোশ্চেন রেখেছি যাতে আপনারা নিজেরা করে এখনই বুঝতে পারেন। যেমনি ব্রেড অ্যান্ড বাটার সবসময়ের জন্য দুটি আলাদা নাউন ঠিকই এবং অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্তও করা হয়েছে, কিন্তু ব্রেড অ্যান্ড বাটারকে একটি খাদ্য হিসাবে বিবেচনা করা হয়। তাহলে যখন ব্রেড অ্যান্ড বাটার একটি খাদ্য হচ্ছে তাহলে এক্ষেত্রেও আর না বসে আমাদের বসবে কি ইজ, অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ অনলি ফুড, অর্থাৎ রুটি এবং মাখন হলো তার একমাত্র খাদ্য। ওকে, নেক্সট কোশ্চেন, গোল্ড অ্যান্ড সিলভার ইজ অর আর প্রিসিয়াস মেটাল। তাহলে এক্ষেত্রেও আমাদের মনে হচ্ছে একই রকমভাবে যে আগের দুটো এক্সাম্পলে তো ইজ নিয়েছে, এটাও তাহলে ইজ হবে। একদম নয়, অ্যাবসলিউটলি রং যদি আপনারা ইজ বসিয়ে থাকেন। কোয়েশ্চেন নাম্বার 3, আমরা এতক্ষণ ধরে যেটা শিখলাম যে দুটি নাউন অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত থাকলে তার ক্ষেত্রে যদি একটিকে বোঝানো হয় তাহলে আমরা কি বসিয়েছি? ইজ বসিয়েছি। তাহলে আমাদের মনে হচ্ছে যে গোল্ড অ্যান্ড সিলভার আগের মতোই মনে হচ্ছে, তাই না? যদিও দুটো আলাদা ধাতু এবং আলাদা নাউন, কিন্তু আমাদের আগের মতোই মনে হচ্ছে যে এটাও তার মানে ইজই বসবে। কিন্তু না বন্ধুরা, এক্ষেত্রে ইজ বসবে না, এক্ষেত্রে
সঠিক অ্যান্সার হবে আর। কেন হবে আমি আপনাদেরকে বলি। গোল্ড আলাদা একটি ধাতু আগের মতোই, এবং সিলভারও আলাদা একটি ধাতু। আগের দুটি ছিল খাবার, এবং দুটি খাবারকে সবসময় একটি বলে গণ্য করা হতো, কিন্তু গোল্ড অর্থাৎ সোনা এবং সিলভার মানে রূপো, প্রিসিয়াস কথার অর্থ কি? মূল্যবান। মেটাল মানে ধাতু, তাহলে গোল্ড অর্থাৎ সোনা এবং রূপো হলো মূল্যবান ধাতু। তাহলে হলোর জন্য ইজও হতে পারে অথবা আরও হতে পারে, কিন্তু যেহেতু সোনা এবং রূপো এই দুটো ধাতুকে সবসময়ের জন্য আলাদা বলেই বিবেচনা করা হয়, তাহলে আমরা এক্ষেত্রে প্লুরাল ধরবো, এবং প্লুরাল হলে এক্ষেত্রে কি বসাবো? আমরা আর বসাবো, অর্থাৎ গোল্ড অ্যান্ড সিলভার আর প্রিসিয়াস মেটাল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4। তো কোয়েশ্চেন নাম্বার 4 ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোনো এক্সামের জন্য। আজকে যতগুলো কোয়েশ্চেন আমি এখানে রেখেছি, যে কোনো কম্পিটিটিভ এক্সাম শুধু নয়, সারা জীবনের জন্য ইংরেজি লিখতে, পড়তে, বলতে আপনাকে এই জিনিসটা জানতেই হবে, নাহলে আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই ভুল লিখবেন, ভুল বলবেন, ঠিক আছে? তো দ্য নিউজ, আমার দেখে মনে হচ্ছে কি যে নিউজ একটি প্লুরাল শব্দ, তাই না? তো একদমই ঠিক, নিউজ শব্দটি প্লুরাল, কিন্তু ইংরেজিতে বেশ কিছু প্লুরাল শব্দ আছে যারা প্লুরাল হলেও সবসময়ের জন্য সিঙ্গুলার ভার্বকে বসায়। তাহলে এরকম কী কী শব্দ হতে পারে? নিউজ হতে পারে, ওয়েজেস হতে পারে, অর্থাৎ ওয়েজেস হতে পারে, নিউজ হতে পারে। তারপরে অলরেডি একটি শব্দ এখানে লেখা রয়েছে, সেটি হলো ম্যাথমেটিক্স হতে পারে। তারপরে পলিটিক্স হতে পারে। এই শব্দগুলো সবসময়ের জন্য প্লুরাল শব্দ, কিন্তু তারা সবসময়ের জন্য কি করবে? সিঙ্গুলার ভার্বকে নেবে। তাহলে দ্য নিউজ ইজ ট্রু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো সেম একইভাবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটার ক্ষেত্রে কি অ্যান্সার হবে কোয়েশ্চেন নাম্বার 5-এর ক্ষেত্রে। ম্যাথমেটিক্স দেখে আপনার মনে হচ্ছে যে এস লাগানো আছে, অর্থাৎ এটি প্লুরাল আছে, কিন্তু এটি সবসময়ের জন্য সিঙ্গুলার বলেই বিবেচনা করা হবে। ম্যাথমেটিক্স একটি শাখার নাম বলা হচ্ছে। দেখো, ম্যাথমেটিক্স ড্যাশ ব্রাঞ্চ অফ স্টাডি, একটি শাখা কিসের? পড়াশোনার। ইন এভরি স্কুল, অর্থাৎ প্রত্যেকটি স্কুলে পড়াশোনার একটি শাখা হলো ম্যাথমেটিক্স। তাহলে কী হবে? ম্যাথমেটিক্স ইজ ব্রাঞ্চ অফ স্টাডি ইন এভরি স্কুল। ওকে, 6 10 কিলোমিটার্স ইজ অর আর আ লং ওয়াক। দেখো, আমরা কি জানি যে একের বেশি হলে প্লুরাল হয়, তো এখানে তো 1 কিলোমিটার নেই, এখানে কি আছে? একের থেকে বেশি আছে, অর্থাৎ 10 কিলোমিটার আছে, তাই না? তো 10 কিলোমিটার আছে, এবং যেহেতু একের থেকে বেশি আছে তাই এস লাগানো আছে, অর্থাৎ 10 কিলোমিটার্স, তার মানে প্লুরাল আছে। তাহলে হিসাবে আমাদের হওয়া উচিত ছিল আর, বাট না, এক্ষেত্রে কি হবে? 10 কিলোমিটার্স ইজ আ লং ওয়াক। 10 কিলোমিটার্স 10 কিলোমিটার একটি দীর্ঘ, আর লং ওয়াক একটি দীর্ঘ যাত্রা। এবার আমি আপনাদেরকে বলবো যে কেন এক্ষেত্রে ইজ হলো। 10 কিলোমিটার্স প্লুরাল মনে হলেও অ্যাকচুয়ালি 10 কিলোমিটারকে একটি নির্দিষ্ট অংশ বোঝাচ্ছে, একটি পরিমাণ। কত কিলোমিটার? 10 কিলোমিটার্স। তাহলে একটি পরিমাণকে বোঝাচ্ছে, একটি নির্দিষ্ট অংশ বা পরিমাণকে, 10 কিলোমিটার্স। ওকে, তো 10 কিলোমিটার্স হচ্ছে একটি অংশ বা একটা পরিমাণ। তাই এক্ষেত্রে যেহেতু একটি অংশ মনে করা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণকে, তাই সবসময়ের জন্য এটা কি হবে? ইজ হবে, আর হবে না। ওকে, তো এরকম আরও উদাহরণ আমরা দেখব, এবং এই ধারণাটাকে বজায় রেখেই আপনারা আরও প্রশ্নের উত্তর দিতে পারবেন কি পারবেন না, সেটা আগামীতে আমরা দেখছি। নেক্সট কোয়েশ্চেন, 50,000 রুপিস। একদম সেম ধারণার উপরে এই কোয়েশ্চেনটিও দেওয়া হয়েছে আপনাদেরকে। 50,000 রুপিস। দেখো, 50,000 একটা পরিমাণ। ওকে, কত টাকা? 50,000 টাকা। যদিও এই ক্ষেত্রে এটাকে প্লুরাল মনে হচ্ছে যে 50,000 রুপিস, বাট এই ক্ষেত্রে সবসময়ের জন্য সিঙ্গুলার ভার্বই বসবে, অর্থাৎ 50,000 কত পরিমাণ? 50,000 টাকা, একটা পরিমাণকে বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে কি বসবে? ইজ বসবে। এবং 50,000 রুপিস ইজ এ লার্জ সাম, একটি বড় অঙ্ক, সান হবে না, সাম হবে। ওকে, লার্জ সাম, সাম কথার অর্থ হলো পরিমাণ বা অংশ, তাহলে একটি বড় অংশ। তাই যেহেতু একটি নির্দিষ্ট অংশকে বোঝাচ্ছে, এক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। 15 মিনিটস, 1 মিনিট তো না, 2 মিনিট তো না,
15 মিনিটস অর্থাৎ একের বেশি আছে, তার মানে অবভিয়াসলি কী হবে, আর হবে, তাই না? অ্যাবসলিউটলি রং। 15 মিনিটস একটা নির্দিষ্ট পরিমাণ অংশ দেওয়া হয়েছে। দেখো অ্যালাউড অর্থাৎ অ্যালাউ করা হয়েছিল, অ্যালাউ এর সাথে দেখো ইডি লাগানো আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। 15 মিনিটস অ্যালাউড, 15 মিনিট অ্যালাউ করা হয়েছিল টু ইচ স্পিকার, অর্থাৎ প্রত্যেক বক্তাকে অ্যালাউ করা হয়েছিল। তাহলে একটা নির্দিষ্ট অংশ, সময়ের অংশকে বোঝানো হচ্ছে, তাহলে 15 মিনিটস কী হবে, ইজ অ্যালাউড টু ইচ স্পিকার। ওকে, টু-থার্ডস অফ দিস বুক ইজ অর আর গুড। দেখো কোয়েশ্চেনটা বোঝানোর আগে আপনাদের বলি, আমি আবারও বলবো যে ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে কোনো এক্সামের জন্য, সেটা রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক, চাকরির পরীক্ষা হোক বা লেখা হোক, যে কোনো কিছু। দেখো এই বইটা টোটাল এক অংশ, তো এই এক অংশের মধ্যে 2/3, ওকে 2/3 বলেছে। দেখো এটাও খেয়াল রাখবে, কখনোই 2/3 লিখবে না, লেখার সময় কিন্তু আপনাকে 2/3ই লিখতে হবে, কিন্তু এটাকে সিঙ্গুলার মনে করা হবে। তো আশা করি এতক্ষণে আপনারা উত্তর করেছিলেন আপনাদের মনে যে ইজ হবে না আর হবে। তো দেখা যাক আপনাদের সাথে মিলেছে কিনা। দেখো এই পুরো অংশটা এক অংশ যদি হয় তাহলে 2/3 মানে বোঝাচ্ছে যে এই যে আমি দাগ দিলাম এইটা, অর্থাৎ একটি বইয়ের নির্দিষ্ট একটা অংশকে বোঝাচ্ছে, তাই না? একটি বইয়ের নির্দিষ্ট একটি অংশ এখান থেকে এখানে, তাহলে এই নির্দিষ্ট অংশ অর্থাৎ একটা অংশকে যখন বোঝাবে কোনো একটা বইয়ের, তাহলে বা যে কোনো জিনিসের, তাহলে তখন আমরা বুঝবো এটা একটা সিঙ্গুলার জিনিসই আছে, অর্থাৎ একটি অংশকে বোঝাচ্ছে। যতই এটাকে বর্ণনার ক্ষেত্রে দেখে আমাদের প্লুরাল মনে হোক, তাহলে 2/3 অফ দিস বুক, অর্থাৎ এই বইটার 2/3 মানে এই পরিমাণটা, তাহলে একটা ফিক্সড পরিমাণ। তাহলে কি বলছে, ইজ হবে না আর হবে, গুড। 2/3 অফ দিস বুক, 2/3 এই বইটির ভালো। তাহলে ইজ 2/3 অফ দিস বুক ইজ গুড, অর্থাৎ এই বইটির 2/3 অংশ হলো ভালো। ওকে, নেক্সট কোশ্চেনটা অনেকবার এক্সামে এসছে, বাকিগুলো সবগুলোই প্রত্যেকবারই কোনো না কোনো এক্সামে থাকেই, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট। দ্য জুরি, প্রথমে তো আগে আমাদের বুঝতে হবে যে জুরি কী জিনিস। দেখো জুরি হলো বিচারক মণ্ডলী, অর্থাৎ যখন কোনো একটি বিচারক মণ্ডলীতে একের বেশি মানুষ থাকেন তখন তাকে বলা হয় জুরি। তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে যে এর ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল কোশ্চেন হয় কীরকম, যখন এই ব্যক্তিগুলো, প্রত্যেকটা ব্যক্তির কী হবে, আলাদা আলাদা মতামত হতে পারে, আবার সবার মিলে কি হতে পারে, একই মতামত হতে পারে। তাহলে সবাই মিলে যখন একই রায় দেবে, একটা রায় দেবে, তখন কিন্তু এটাকে সিঙ্গুলার মনে করা হবে। কিন্তু যখন প্রত্যেকের মতামত আলাদা থাকবে তখন কী হবে, প্লুরাল মনে করা হবে। আর আমরা জানি সিঙ্গুলার হলে ওয়াজ হয়, প্লুরাল হলে ওয়ার হয়। তাহলে আমরা এবার দেখে নেব যে কোনটার ক্ষেত্রে। ওপিনিয়ন কথার অর্থ কি, মত, তাহলে মতামতের কথা বলছে। তাহলে দেখো দ্য জুরি ওয়াজ অর ওয়ার ডিভাইডেড দেয়ার ওপিনিয়ন্স, তাহলে জুরি তাদের ওপিনিয়নে কি ছিল, ডিভাইডেড, ভালো করে দেখো ডিভাইডেড ছিল, অর্থাৎ মতামতে কি ছিল, ভিন্ন ছিল, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, আর প্লুরাল বোঝালে আমরা জানি কি হবে, ওয়ার হবে। তাহলে অবভিয়াসলি এই প্রশ্নটার ক্ষেত্রে উত্তর হবে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার, এখানে ইন হবে, ইন দেয়ার ওপিনিয়ন্স, অর্থাৎ তাদের মতামতের ক্ষেত্রে বিচারক মণ্ডলী কী ছিল, ভিন্ন ছিল, তাই এক্ষেত্রে কী হবে, প্লুরাল হবে। কিন্তু যদি কখনো একই মত প্রকাশ করে তাহলে কিন্তু এটা সিঙ্গুলার ধরা হবে। একই রকমভাবে অন্য টেকনিক্যাল কোশ্চেন আসতে পারে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে ক্ষেত্রে টেকনিক্যাল কোশ্চেনটি কী হতে পারে। দেখো এই ক্ষেত্রে যে টেকনিক্যাল কোশ্চেনটি হতে পারে সেটা হলো দ্য জুরি, দেখো অফ 9 পার্সনস, আমি বলেছি যে একের বেশি বিচারক মণ্ডলী নিয়ে একটি গঠিত বেঞ্চ হতে পারে, বা হয়ে যাচ্ছে গিয়ে কোনো বিচারক সংস্থা হতে পারে। তো এক্ষেত্রে দেখো বলছে যে দ্য জুরি অর্থাৎ বিচারক মণ্ডলীরা কতজন নিয়েছিল, অফ 9 পার্সনস, অর্থাৎ 9 জন ব্যক্তি নিয়েছিল। কিন্তু এখানে কি কোনো মতামতের কথা বলেছে, একবারও মতামতের কথা বলেনি, অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে 9 জনের একটি বিচারক সংস্থা ছিল।
তার মানে কি, একটি বিচারক সংস্থা তৈরি হয়েছে, একটি বিচারক সংস্থা তৈরি হয়েছে 9 জন ব্যক্তি মিলে, অর্থাৎ একটি জিনিসকেই বোঝানো হচ্ছে, তাহলে এটা কী হবে, সিঙ্গুলার হবে। আর আমরা জানি যে সিঙ্গুলার কোনো কিছু হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে সবসময় কি হয়, ভার্বের সাথে এস কিংবা ইএস নেই। তাহলে কনসিস্ট অর্থাৎ ধারণ করে, কনসিস্ট এটাও ধারণ করে, কিন্তু এক্ষেত্রে দেখো এস নেই এবং এক্ষেত্রে এস আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হলো দ্য জুরি কনসিস্টস, ওকে, এক্ষেত্রে এস বসবে অফ 9 পার্সন অর্থাৎ পার্সনস। বিচারক সংস্থাটি ধারণ করে 9 জন ব্যক্তিকে। এই কোশ্চেনটা এভাবেও হতে পারতো, দ্য জুরি ওয়াজ, দেখো আমি এক্ষেত্রে ওয়াজ বসাচ্ছি আগের মতো, ওয়াজ অ্যাকর্ড অর্থাৎ সহমত ছিল, ওকে। তাহলে যখন সহমত ছিল কোনো একটা বিষয়ে, ইন দেয়ার ওপিনিয়ন্স, তাহলে তাদের মতামতের ক্ষেত্রে যখন সহমত থাকবে তখন কি হয়ে যাবে, একটি জিনিসের ক্ষেত্রে তারা হয়ে যাচ্ছে, তাহলে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব নিতে হবে, তাহলে তখন কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে আবার ওয়াজ হতো। তো জানি না আমি এটা কতটা আপনাদের বোঝাতে পারলাম, কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন যখন মতামতের ক্ষেত্রে ভিন্ন হবে তখন কিন্তু হবে ওয়াজ বা ওয়ারের ক্ষেত্রে ওয়ার হবে, এবং যখন তারা অনেকজন ব্যক্তি নিয়ে একটি জুরির কথা বোঝাবে তখন কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস কিংবা ইএস হবে। হ্যাঁ, তো এটা খেয়াল করে নিতে হবে। পরের প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, তো দেখা যাক কি আছে। দ্য 3 মাস্কেটিয়ার্স অর্থাৎ 3 জন মাস্কেটিয়ার্স, তাই না? তাহলে এটা তো অবভিয়াসলি ওয়াজ এবং ওয়ারের মধ্যে কী হবে, ওয়ার হবে। অ্যাবসলিউটলি রং। 3 মাস্কেটিয়ার্স দেখে আমাদের মনে হচ্ছে 3 জন ব্যক্তি, তাহলে এটা প্লুরাল আছে, কিন্তু আমি আপনাদেরকে বলি 3 মাস্কেটিয়ার্স হলো একটি বইয়ের নাম, একটি বিখ্যাত বইয়ের নাম। তাই একটি বই যখন একটি বইয়ের কথা বলছে তাহলে কি হবে, ওয়াজ হবে। 3 মাস্কেটিয়ার্স একটি বই, যে বইটি কি হয়েছিল, লেখা হয়েছিল, রিটেন বাই আলেকজান্ডার ডুমাস, অর্থাৎ আলেকজান্ডার ডুমাসের দ্বারা এই বইটি কি হয়েছিল, লেখা হয়েছিল, ওকে। তাহলে প্যাসিভে আছে এবং এক্ষেত্রে কি বসবে, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসবে। তাহলে এরকম আর কি বই হতে পারে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এটা হলো অ্যারাবিয়ান নাইটস, ওকে, অ্যারাবিয়ান নাইটস। তারপরে হয়ে যাচ্ছে ল্যাম্পস টেল, ওকে। এখানে দুটো বলে দিলাম, পরবর্তী সেশনে বা ক্লাসগুলোতে আরও বই বলবো। একই রকমভাবে দেখো এখানে যেটা আছে গালিভার্স ট্রাভেল, এটিও একটি বইয়ের নাম, ট্রাভেলস, ওকে। যদিও আমাদের দেখে প্লুরাল মনে হচ্ছে, সাধারণত আমরা না জেনে থাকলে একদম ডাইরেক্ট চোখ বন্ধ করে ওয়ার বসিয়ে দিতাম, বাট এক্ষেত্রেও আমাদের কী হবে, ওয়াজ হবে। গালিভার্স ট্রাভেলস অলরেডি একটি বইয়ের নাম, তাহলে এই বইটিও লেখা হয়েছিল তাই ওয়াজ, ওকে। আর লেখা হয় তাহলে হবে ইজ। রিটেন বাই জোনাথন সুইফট, একজন লেখকের নাম জোনাথন সুইফট, যে এই বইটি লিখেছিল। পরের কোশ্চেনটা আরও ইম্পর্টেন্ট এবং আরও মজাদার। আমরা সাধারণত সবসময়ের জন্য জানি যে আই এর পরে কি বসে, এম বসে, আর হি এর পরে ইজ বসে, ইউ এর পরে আর বসে। আমরা কখনো দেখিনি যে আই এর পরে আর বসেছে। তাহলে এইবার আমরা দেখব যে আই এর পরে কখন আর বসে। দেখো এখানে বলছে পান্তুয়া, একটা লোকের নাম বা একটা বন্ধুর নাম মনে করো, এন্ড আই, অর্থাৎ এখানে দুজন ব্যক্তি আছে অবভিয়াসলি, এবং তারা অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্তও আছে, অর্থাৎ এটি প্লুরালকে বোঝাচ্ছে। পান্তুয়া একজন এবং আমি একজন, তাহলে কি বসবে, ড্যাশ, মানে পান্তুয়া অ্যান্ড আই হয় ফ্রেন্ডস, এক্ষেত্রে হয় ফ্রেন্ডস, এটাই হলো বাংলা মিনিং। পান্তুয়া অ্যান্ড আই হয় কি, ফ্রেন্ডস। এই হয় এর ক্ষেত্রে আমরা জানি আই এর ক্ষেত্রে সবসময় কি বসে, এম বসে, তাহলে আমরা না জানলে এক্ষেত্রে কি বসাতাম, এমই বসাতাম, কিন্তু এম এক্ষেত্রে অ্যাবসলিউটলি রং। পান্তুয়া অ্যান্ড আই আর কি হবে, ফ্রেন্ডস। কেন, এখানে দুজন ব্যক্তি আছে, একজন হলো পান্তুয়া, একজন আমি, এবং যখন সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন এরকম দুটি পার্সনের উল্লেখ একই সেন্টেন্সের মধ্যে থাকবে, তখন আমরা প্রায়োরিটি দেব যে এখানে পার্সন কটা আছে এবং সেই পার্সনের উপর নির্ভর করেই আমাদেরকে ভার্ব বসাতে হবে। এই ক্ষেত্রে গণনা মানে আমাদের দেখলে হবে না যে কার পরে কোনটা বসছে। তো একই রকমভাবে আমরা পরের যে কোশ্চেনটি করব এটিও একই সেম ধরনের কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব। দেখো ইউ,
হি অ্যান্ড আই। দেখো তিনজন ব্যক্তি আছে, তিনজন ব্যক্তির নামই একটি সেন্টেন্স, তিনজন ব্যক্তি অর্থাৎ তিন ধরনের পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, তিনজনই একটি সেন্টেন্সের মধ্যে উল্লেখ করা হয়েছে। তখন আমরা সাজাবো এটাকে, প্রথমে খুব ভালো করে মনে রাখবে, প্রথমে দুই, দেখো মানে ইউ সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং তারপরে ফার্স্ট পার্সন। ওকে, তাহলে 231 হচ্ছে এক্ষেত্রে নিয়ম। এক্ষেত্রে অনেক রকমভাবে সাজানোর কোশ্চেন দেয়, হ্যাঁ, যে কোনটা ভুল আছে, ওকে ঠিক করো। তো এক্ষেত্রে এবার এটা বোঝাই, তাহলে 231 মনে রাখবে, ইউ হি অ্যান্ড আই, তাহলে কী হবে, তিনজন ব্যক্তি এবং তিনটি পার্সনকেই যখন একটি সেন্টেন্সের মধ্যে উল্লেখ করা হবে, এক্ষেত্রে সবসময় এরা প্লুরাল ভার্বকে নেবে এবং প্লুরাল ভার্বের জন্য আমরা কি বসাবো, আর কে বসাবো। যদিও আই এর পরে কখনো আমরা আর বসতে দেখিনি, বাট এক্ষেত্রে এটাই সঠিক এবং এটাই অ্যাকচুয়াল গ্রামার। ওকে, নেক্সট প্রশ্ন, হি অ্যান্ড আই অলরেডি আপনারা করে ফেলেছেন, তাহলে অ্যান্সারটাও করে ফেলেন, একদমই ঠিক। আপনারা যেটা ভাবছেন এক্ষেত্রেও কী হবে, ওয়ার। হি অ্যান্ড আই, যদিও আমরা জানি যে আই এর পরে কখনো ওয়ার বসেনি, বাট এক্ষেত্রে এটাই সঠিক। হি অ্যান্ড আই ওয়ার প্লেয়িং, সে এবং আমি খেলিতেছিলাম। ওকে, এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আরেকটি মজাদার জিনিস আমি আপনাদেরকে শেখাবো পাস্ট কন্টিনিউয়াস, সেটা হলো আই এর পরে আরও একটি জায়গায় ওয়ার বসে, কখন বসে, এবং হাজারো সেন্টেন্স আপনি এরকম বানিয়ে ফেলতে পারবেন যদি আপনারা নিয়মিত এই ধরনের ক্লাসগুলোকে ফলো করেন এবং আপনারা জানান যে আপনাদের কি অসুবিধা হচ্ছে। আমি যদি পাখি হতাম, তাহলে কি হতো, ইফ আই ওয়ার আ বার্ড, এই হলো ওয়ারের ব্যবহার আই এর পরে। আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং। ওকে, ইফ আই ওয়ার এ কিং। আমি যদি টিচার হতাম, তাহলে কি হবে, ইফ আই ওয়ার এ টিচার, ইফ আই ওয়ার এ টিচার। ওকে, তো আই এর পরে ওয়ার এই একটি সাবজেক্টিভ মুডে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, এই প্রশ্নটিও খুব মজাদার এবং বহুবার এক্সামে এসছে, দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার, অর্থাৎ সম্পাদক অ্যান্ড হেডমাস্টার, তাই না? তাহলে কজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তি আছে, তাহলে অবভিয়াসলি কী হবে, প্লুরাল আছে, তাহলে কী হবে, আর হবে, তাই না? দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার আর কি কামিং, তাই তো? বাট অ্যাবসলুটলি কারেক্ট নয়। ওকে, এটাও ভুল। কেন, ভালো করে খেয়াল করে দেখো, সেক্রেটারির আগে কি লাগানো আছে, দা লাগানো আছে। এইবার ভালো করে দেখো, দাটাকে যদি আলাদা করে দাও, সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার, অর্থাৎ একটি ব্যক্তিরই দুটি পদের কথা বোঝানো হচ্ছে। ভালো করে দেখো, দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার, অর্থাৎ একজন ব্যক্তি যে একটি স্কুলের বা যে কোনো জায়গার হেডমাস্টার আছে এবং সেখানকার কি আছে, সেক্রেটারি আছে, অর্থাৎ একটি ব্যক্তিরই দুটি পদের কথা বোঝানো হচ্ছে। তাহলে অবভিয়াসলি কী হবে, একটি ব্যক্তি সম্পর্কে যখন বলা হচ্ছে তাহলে কী হবে, ইজ হবে। ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটাই কারেক্ট গ্রামার। দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার ইজ কামিং। এবার আমি আপনাদেরকে বলবো, তাহলে বুঝবো কি করে। এটা বুঝতে হলে আপনারা খেয়াল করতে হবে যে দা দেখবেন একটার আগে থাকবে যখন এটাকে আলাদা করে দেওয়া হবে, অর্থাৎ দুটো ডিটারমাইনার ব্যবহার করা হবে। যেমনি আমি বলতে পারি দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য মিনিস্টার। ওকে, তাহলে এবার দেখো মিনিস্টারের আগেও কিন্তু দা লাগানো আছে, অর্থাৎ ডিটারমাইনার দিয়ে আলাদা করে দেবে। যখন ডিটারমাইনার দিয়ে আলাদা করে দেবে, হ্যাঁ, তখন আপনারা সহজে বুঝতে পারবেন। আর এছাড়াও আপনাকে দেখে নিতে হবে যে এরা কি সেন্স দিতে চাইছে আপনাকে, ঠিক আছে? তো অবভিয়াসলি মোস্ট অফ দ্য কেসেসে কি আপনি সব ক্ষেত্রেই এটা পেয়ে যাবেন যে ডিটারমাইনার দ্বারা আলাদা করা থাকবে। তাহলে যখন আলাদা করা থাকবে না, তখন অবভিয়াসলি বুঝতে হবে একজন ব্যক্তিরই দুটো পদের কথা বোঝানো হচ্ছে বা একজন ব্যক্তিরই দুটো দায়িত্ব দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে আরও ইম্পর্টেন্ট, দেখো নাইদার অফ টু বয়েজ, তাহলে টু বয়েজ, তাই না? কটা বয় আছে, দুটো, তাহলে কি হওয়া উচিত, আর, বাট এই ক্ষেত্রেও আর রং অ্যান্সার। নাইদার অফ টু বয়েজ ইজ গিলটি, ওকে, দোষী। তাহলে নাইদার অফ বয়েজ ইজ গিলটি, কেন, অন্যান্য ক্ষেত্রে তো টু বয়েজের পরে সবসময় আরই বসে, অবভিয়াসলি আর বসে, বাট আপনাদেরকে মনে রাখতে হবে যখন কোনো সেন্টেন্স শুরু হবে নাইদার দিয়ে, নেইদার, তারপরে আইদার, ওকে, এই ধরনের শব্দ দ্বারা শুরু হবে, নাইদার, তারপরে আইদার অর ইদার,
ওকে, এই ধরনের শব্দ দ্বারা শুরু হবে। অবভিয়াসলি নাউনের আগে এই ধরনের শব্দ বসলে বা সাবজেক্টের আগে এই ধরনের শব্দ বসলে সাবজেক্ট যতই প্লুরাল হোক না কেন সবসময়ের জন্য সিঙ্গুলার হবে, সবসময়ের জন্য চোখ বন্ধ। নাম্বার 19, তো এর আগে আমরা অনেক ধরনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখলাম। শেষ কোশ্চেনটিতে আমি গুরুত্বপূর্ণ কতগুলি ট্রিক বলে দিচ্ছি যেগুলো আপনাদের খুবই কাজে আসবে, এবং এই একটা লাইনে আমি অনেক কিছু বলে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। 19 নম্বর প্রশ্নটিতে আমি আবারও একবার ব্যাখ্যা করে দিচ্ছি যে যখনই কোনো বাক্য শুরু হবে ইচ, এভরি, আইদার, নাইদার, নর, অর, ওকে, এই ধরনের শব্দ দ্বারা যদি সাবজেক্ট প্লুরাল হয় এবং তার আগে এই ধরনের ইচ, এভরি, ইদার, নিদার, নর, অর ইত্যাদি থাকে, তাহলে কিন্তু সবসময়ের জন্য এরা এই বাক্যগুলি কি করবে, সিঙ্গুলার ভার্বকে নেবে। ওকে, সিঙ্গুলার ভার্ব বসবে। দেখে প্লুরাল মনে হলো সবসময়ের জন্য চোখ বন্ধ করে যখনই কোনো বাক্যের শুরু হবে ইচ, এভরি, আইদার, নেইদার, নর, অর, ওকে, এই ধরনের শব্দ দ্বারা তখনই কিন্তু ভার্ব কিন্তু অলওয়েজ কী হবে, সিঙ্গুলার হবে। তাহলে ইচ অফ দেম হ্যাজ এ প্যান, প্যান করো বা প্যান্ট করো, যা খুশি, বা পেন করো, ওকে, তাহলে কী হবে, ইচ অফ দেম হ্যাজ হবে। ওকে, হ্যাভ কিন্তু হবে না, হ্যাভ কখন ব্যবহার হয়, প্লুরাল অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে 20 নম্বর প্রশ্নটির অ্যান্সার তোমরা নিজেরা করবে এবং আমাকে কমেন্টে জানাবে। ব্যাস এইটুকুই। এবং আপনাদের সবাইকেই বলবো যে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল, সে হোক সেটা ইংরেজি লেখার ক্ষেত্রে বা ইংরেজি পড়ার ক্ষেত্রে বা ইংরেজি বলার ক্ষেত্রে। ওকে, তো এই ধরনের ক্লাস যদি আরও পেতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে এবং জুড়ে থাকতে হবে, এবং ক্লাসটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট না করে যাবেন না। এটাই আমার পরিশ্রমের মূল্য, আর কিচ্ছু না। ওকে, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।